কোনো ছাত্রকে সুবিধা পাইয়ে দিয়ে যে ডিএমই বাংলায় হওয়া যায়, এই উদাহরণ সেটা তো এখন দেখা যাচ্ছে, কিন্তু সেখানে আমি বলছি যে সেখানে ইন্টারভিউ হয়েছিল এবং তখনকার যিনি ডিএমই ছিলেন এটুকুন আমি শুনেছি যে দুরকম লিস্ট সূর্যকান্ত মিশ্র তখন হেলথ মিনিস্টার তার কাছে প্লেস করা হয়েছিল। শুধু সুবিধা পাওয়া না, একটা ছিল সিনিয়রিটি লিস্ট, একটা ছিল মেরিট লিস্ট। তিনি বলেছিলেন গো বাই দ্য মেরিট লিস্ট, সূর্যকান্ত মিশ্র তিনি বলেছিলেন গো বাই দ্য মেরিট লিস্ট, এবং সেই জন্যই আমি তখন ডাইরেক্টর হয়েছিলাম পিজির। আচ্ছা, আমাকে একটা কথা বলুন যে এই যে থ্রেড সিন্ডিকেটের যে বিষয়টা চলছে, একটা বড় সংখ্যক চিকিৎসক তারা রাস্তায় নেমেছেন এটা বলে যে তাদেরই একটা অংশ তারা নাকি উত্তরবঙ্গ লবি, এবং তার পাশাপাশি একটা ভয়ঙ্কর সিন্ডিকেট চলছে। এটা কি সত্যি? এটা প্রচণ্ডভাবে সত্যি এই জন্যে যে আমি আমার চাকরি শেষের দিকে, ইভেন ডিএমই সময় আমি বহুবার এটা নিয়ে প্রতিবাদ করেছি, বহুবার বলেছি যে পার্টিকুলার কয়েকটি লোক, উত্তরবঙ্গ লবি বলতে আমি এখনও বলছি উত্তরবঙ্গ থেকে যারা পাস করছে তারাই লবির লোক নয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কতিপয় ডাক্তার, সুবিধাবাদী ডাক্তার, যারা সব রকম সুবিধা নিয়ে চায়, তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, বারেবারই বলা হয়, সেটা নতুন কথা নয়, যে একজন ডাক্তারবাবু আছেন অর্থোপেডিক ডাক্তার, তার ক্লোজনেস, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিচয় এবং তার সঙ্গে খুব সদ্ভাব থাকার জন্যে তাকে ইউটিলাইজ করে বহু ধরনের অর্ডার ওরা পাস করে নিত অন্যায়ভাবে। আমরা হয়তো আজকে সিএম, পিএম, গভর্নর সবাইকে না আঙুল তুলে বলতে পারি যে এ ভুল, ঠিক আছে, উইচ ইজ ফাইন, বাট আমাদের সাথে ব্যক্তিগতভাবে যখন ভায়োলেশন হয়, আমরা কেন ভয় পাই তাদের নামে, পারপেট্রেটার্সদের নামে কমপ্লেন করতে বা এফআইআর করতে? কেন একটা সাধারণ, আজকে আমার নয় কন্ট্যাক্টস আছে, আমি কাউকে একটা বলে কমপ্লেন করলাম কারোর নামে, বাট একজন সাধারণ ব্যক্তি, একজন সাধারণ মেয়ে, তাকে যখন ইফটিজ করা হয়, তাকে যখন মোলেস্ট করা হয়, তার এগেনস্টে যখন মেন্টাল অ্যাবিউজ করা হয় কাজের জায়গায়, সে কেন গিয়ে কমপ্লেন করতে ভয় পাবে? এই টক্সিক কালচারটা কেন থাকবে? এটার জন্য তো একটা ব্যবস্থা দরকার আমাদের। why should we be afraid to live? জুনিয়র ডাক্তাররা আমরা যখন কাজ করেছি তখন আমরা বিভিন্ন রকমের মধ্যে দিয়ে গেছি। কোনো সময় পিপিই হচ্ছে পর্যাপ্ত ছিল না, আমরা কিন্তু সেই সময় কেউ পিছিয়ে আসিনি। আমরা আজকে যখন দুদিন ধরে রাত জাগছি, দিন জাগছি, বৃষ্টিতে ভিজছি, জলে ভিজছি, তখন আমাদের প্রশ্নটা হচ্ছে সমস্ত ডাক্তার এবং সমস্ত মানুষ নিজের ওয়ার্ক প্লেসে সেফ থাকবে, সেটা প্রাইমারি ডিমান্ড। এটার কোনো অনর, বেটার কোনো কাউন্টার কোনো যুক্তি হতে পারে না। এই যে ঘটনাটা চলছে, এটা একটা অবক্ষয়। এই অবক্ষয় আমাদের দীর্ঘদিন ধরে শুরু হয়েছে, এখন আমরা একটা চূড়ান্ত পর্যায়ে এসেছি। আজকে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আরজি করের ঘটনাটা একটা ঘটনা সবাইকে নাড়িয়েছে, কিন্তু এই ঘটনা ঘটারই ছিল। এর ভেতরে ভেতরে ঘুম ধরেছে, প্রতিটা জায়গাতে ঘুম ধরেছে, আজকে প্রশাসনের প্রতিটা জায়গাতে ঘুম ধরেছে, এবং এই যে ঘুম ধরা বহুদিন ধরে বহুভাবে বিভিন্ন লোকের মাধ্যমে আমরা প্রতিটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যদি তুমি অন্ধ যুধিষ্ঠির হও, তাহলে তো তার জ্ঞান ফেরানো যাবে না। তাহলে তাকে কি করে জ্ঞান ফেরাবো? যে লোক আজকে বলছে যে ডাক্তার দেশদ্রোহী, সে নিজেও জানে কালকে তার পেটে ব্যথা হলে সেই দেশদ্রোহীর কাছে গিয়ে তার চিকিৎসাটা নিয়ে তাকে তার প্রাণটা বাঁচাতে হবে। আজকে যে লোকটা বলছে যে জনরোষ হলে সেই ডাক্তারবাবু কি করে বেরিয়ে খাবার খাবে সেটা ভাবতে হবে, তিনি একজন এমএলএ, তিনি একজন এতই দায়িত্বপূর্ণ লোক, তার কাছে আমার এই ওপেন ফোরাম থেকে প্রশ্ন হচ্ছে, তার যদি একটা কন্যা থাকে, আর সেই কন্যা যদি আরজি করে পড়তো, আর সেই কন্যা যদি ধর্ষিত হতো এবং খুন হতো, তিনি তার স্ত্রীকে কি এই কথাটা উত্তর দিতে পারতেন? নির্ভয়ার জাস্টিস পেতেও 7 মাস 18 দিন লেগেছে। কাজে আপনারা ধৈর্য হারা হয়ে কিন্তু এক্ষুনি আন্দোলন থেকে সরে যাওয়ার চেষ্টা করবে না, কারণ এই জাস্টিসটা পেতেও কিন্তু সময় লাগবে। কারণ একটা সুপ্রিম কোর্টের একটা পার্থক্য আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে নির্ভয়ার ক্ষেত্রে, যেহেতু নির্ভয়ার যে গোটা ঘটনাটাও আমি সাংবাদিক হিসাবে দেখেছি, নির্ভয়া এবং অভয়ার ক্ষেত্রে মূল যে বেসিক পার্থক্যটা, সেটা নির্ভয়ার ক্ষেত্রে পুলিশ কমিশনার
সে কিন্তু কনস্ট্যান্টলি দাঁড়িয়ে এটা বলেনি যে না না এই জিনিসগুলো আত্মহত্যা, না না সেই বাসটায় তো হয়নি, বা এভিডেন্স ট্যাম্পারিং। নির্ভয়ার ক্ষেত্রে এইমসের কোনো ফরেন্সিক মেডিসিনের এক্সপার্ট তারা লাগাতার লুমিনাস টেস্টে যাতে কিছু ধরা না পড়ে সেই লড়াইটা করেন। সুতরাং এটা আলাদা, এটা একেবারে ভারতের প্রথম কেস দিদি। এটা আরো কঠিন হয়ে যাচ্ছে এই জন্য। কাজে আপনারা কিন্তু ধৈর্যহারা হয়ে পড়বেন না। যারা এভিডেন্স ট্যাম্পার করেছে, এভিডেন্স তো ট্যাম্পার করা হয়েছে, এটা তো আমরা জানি। এই যদি জাস্টিসটা না মেলে এর পরে কি কি মেয়েদের সাথে হতে পারে বা পুরুষদের সাথেই বা কি কি হতে পারে ভেবে দেখেছেন আপনারা? এটা ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমার একটা জিনিস মনে হয় যে মাননীয়ার তো খুব খুশি হওয়া উচিত ছিল যে মানুষ এগিয়েছেন, ওনার সঙ্গে কোঅপারেট করবেন, সবাই একসঙ্গে মিলে এই সোশ্যাল রিফর্মটা আনি। এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।